আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, রসায়ন চর্চায় তোমাদের স্বাগত। আজ আমরা জীবাশ্ম জ্বালানি এবং খনিজ সম্পদ সম্পর্কে জানতে চেষ্টা করব। আসলে আমরা জানি জীবাশ্ম জ্বালানি কি। তোমাদের কি মনে হয় যে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে রান্না করি কিংবা সিএনজিতে চড়ি, পেট্রোল ডিজেল ব্যবহার করি যানবাহনে, এগুলো কোত্থেকে আসলো? একটু চিন্তা করে দেখো, এগুলো মাটির নিচে খনিজ সম্পদ হিসেবে রয়েছে এবং আমরা সেগুলো উত্তোলন করে আমাদের ব্যবহার উপযোগী করছি। তাহলে জীবাশ্ম জ্বালানি কিভাবে তৈরি হলো, মাটির নিচে কোত্থেকে আসলো? এখন থেকে শত শত মিলিয়ন বছর আগে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল। তখন বড় বড় উদ্ভিদ, প্রাণী, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এগুলো মাটির নিচে চাপা পড়ে অতি উচ্চ তাপে এবং চাপে রাসায়নিক পরিবর্তনের ফলে এই বড় বড় উদ্ভিদগুলো কয়লা রূপান্তরিত হয়েছে, আর ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন বা মৃত প্রাণী এগুলো পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? যে জীবাশ্ম জ্বালানি এমনি আমরা পাইনি, এগুলো শত শত মিলিয়ন বছর পূর্বে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ এবং প্রাণী, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন মাটির নিচে চাপা পড়ে বাতাসের অনুপস্থিতিতে উচ্চ তাপ এবং চাপে রাসায়নিক পরিবর্তন ঘটেছিল, যার ফলে আমরা জীবাশ্ম জ্বালানি পেয়েছি। যেমন আমাদের দেশের হরিপুরে, সিলেটের হরিপুরে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, সেই প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসের যেখানে গ্যাস, সেই গ্যাসের নিচে দেখা গেল লিকুইড পেট্রোলিয়াম আমরা পেয়েছি। অর্থাৎ এই অবস্থা যদি অনেকদিন চলতে থাকে, অর্থাৎ এই যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে উদ্ভিদ, প্রাণী, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এগুলো যে লিকুইড পেট্রোলিয়ামে রূপান্তরিত হয়েছে, এই অবস্থা যদি আরো বহুদিন চলতে থাকে, তখন তার উপরে আবার একটা গ্যাসের স্তর সৃষ্টি হয়, যা আমরা আমাদের বাংলাদেশের সিলেটের হরিপুরে গ্যাস ফিল্ডে পেয়েছি। এই গ্যাসটা কিন্তু সাহায্য করে, যখন আমরা লিকুইড পেট্রোলিয়ামকে উত্তোলন করি, এই গ্যাসটা এই পেট্রোলিয়ামকে উত্তোলন করতে সাহায্য করে। তো আসো আমরা এখন দেখি যে এই প্রাকৃতিক গ্যাস এর মধ্যে এর উপাদানগুলো কি কি। নরমালি সেখানে মিথেন থাকে, CH4 মিথেন 80% থাকে। ইথেন বলতে পারো কত পার্সেন্ট থাকে? হ্যাঁ, ইথেন থাকে 7%, প্রোপেন 6%, দেন বিউটেন বা সঙ্গে আইসোবিউটেনও থাকে, এটা থাকে 4%, এবং পেন্টেন থাকে 3%। তাহলে আমরা দেখলাম যে প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো এরকম থাকে। তো বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, সৌভাগ্যের বিষয়, সেখানে 99.99% মিথেন গ্যাস পাওয়া গেছে। সুতরাং এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। এখন আমরা দেখব এই যে প্রাকৃতিক গ্যাস এবং তার নিচে যে পেট্রোলিয়াম ছিল, এগুলো অ্যাকচুয়ালি কি করে এক্সপ্লোর করা হয়, অর্থাৎ খনি থেকে উত্তোলন করা হয়। উত্তোলন করার পর সেই যে ক্রুড অয়েল, সেগুলোকে আবার বিভিন্ন উপাদানে আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে আমরা বিভিন্ন উপাদানগুলো পৃথক করি। তো ক্রুড অয়েল বলে একটা কথা বললাম, অপরিশোধিত তেল। এটা কি? ওই যে পেট্রোলিয়ামটা পেলাম যেটা এখনো ব্যবহারযোগ্য নয়, সেটাকে আমরা বলছি ক্রুড অয়েল। দ্যাট ইজ বাংলা যদি বলি অপরিশোধিত তেল। এই অপরিশোধিত তেল থেকে বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয়, তার নাম আমরা বলছি আংশিক পাতন। তো আংশিক পাতন বুঝতে গেলে আগে পাতন কি তা বুঝতে হবে। পাতন হচ্ছে কোন তরলকে উত্তপ্ত করে বাষ্পে রূপান্তরিত করা হয়, সেই বাষ্পকে আবার ঠান্ডা করে তরলে রূপান্তরিত করলে তখন আমরা আবার সেই তরলটাকে পাই। এই পদ্ধতির নাম পাতন। আর আংশিক পাতন হলো
একাধিক তরলের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, এরকম মিশ্রণ থেকে সেই উপাদান তরলগুলোকে পৃথক করা হয় যে পদ্ধতি প্রয়োগ করে, তার নাম হচ্ছে আংশিক পাতন। যেমন আমরা এই যে বাতাসকে তরলে রূপান্তরিত করে সেই তরল বাতাস থেকে অক্সিজেন, নাইট্রোজেন এগুলোকে আলাদা করতে পারি। এই যে মুমূর্ষু রোগীকে হাসপাতালে অক্সিজেন দেওয়া হয়, এটা কোত্থেকে আসে? হাওয়া থেকে আসে। হ্যাঁ, হাওয়া থেকেই আসে। দ্যাট ইজ বাতাসকে, হাওয়া দ্যাট ইজ বাতাস, এটাকে তরলে রূপান্তরিত করা হয়। তাপমাত্রা কমে দিলে বাতাস তরল হয়ে যাবে। সেই তরলকে তখন আবার উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে প্রথমে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে আসবে, কারণ তার স্ফুটনাঙ্ক অক্সিজেনের থেকে কম। তারপরে আসবে আর্গন, এবং সবশেষে আমরা অক্সিজেন পাবো, কারণ অক্সিজেনের স্ফুটনাঙ্ক নাইট্রোজেন এবং আর্গনের স্ফুটনাঙ্ক থেকে আরেকটু বেশি। তাহলে এই যে আমরা করোনা রোগীদের, যারা ক্রিটিক্যাল করোনা রোগী, যাদের বিশেষ কেয়ার নেওয়া হচ্ছে, ভেন্টিলেটর ব্যবহার করে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, সেই যে অক্সিজেন, সেই অক্সিজেন আমরা কিন্তু পাচ্ছি তরল বাতাসকে আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে, সেখান থেকে অক্সিজেন পাচ্ছি। ঠিক এমনি ভাবে আমরা ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলকেও কিন্তু আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে আমরা বিভিন্ন উপাদানগুলোকে পৃথক করতে পারি। যেমন এখানে একটা চেম্বার থাকবে, সেখানে ক্রুড অয়েল থাকবে। এই ক্রুড অয়েলকে উত্তপ্ত করে বাষ্পে রূপান্তরিত করা হবে। তারপর সেই বাষ্পটাকে একটা আংশিক পাতন কলামের মধ্য দিয়ে প্রবাহিত করা হবে। আংশিক পাতন কলামের মধ্যে দিয়ে যখন প্রবাহিত করা হবে, উপরের দিকে তাপমাত্রা থাকবে কম, 20 ডিগ্রি থেকে শুরু, একদম নিচের দিকে 340 ডিগ্রি বা তারও বেশি টেম্পারেচার। এখানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসটা পাবো, সেই গ্যাসটা হলো কি গ্যাস? সেই গ্যাসটাকে আমরা বলতে পারি পেট্রোলিয়াম গ্যাস। এটাকে লিকুইফাইড করা হয়। তারপর এলপিজি যে সিলিন্ডার, যেখানে পাইপলাইনের সাহায্যে মিথেন গ্যাস সরবরাহ করা সম্ভব নয়, সেখানে আমরা এলপিজি ব্যবহার করি। তো এলপিজি আসলে কি? এই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসটা আমরা পেলাম আংশিক পাতন কলামের উপরের দিকে, সেই গ্যাসটাই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাস এটিকে লিকুইফাইড করে, অর্থাৎ তরলে রূপান্তরিত করে সিলিন্ডারের মধ্যে ভরে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি বা তাপ উৎপন্ন করার ক্ষেত্রে ব্যবহার করি। এরপরে আমরা 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে উপাদানটা পাবো, তার নাম হচ্ছে পেট্রোল, যাকে গ্যাসোলিনও বলা হয়, যেটা বিভিন্ন ইঞ্জিনে ব্যবহার করা হয়। তারপরে পাবো 71 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ন্যাপথা। আর এখানে কি পেয়েছিলাম? পেট্রোল। এই ন্যাপথাও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এবং পেট্রোকেমিক্যাল শিল্পে ন্যাপথার ব্যবহার আছে। এভাবে বিভিন্ন তাপমাত্রায় আমরা বিভিন্ন উপাদানগুলো পাবো। একদম সব শেষে পাবো বিটুমিন, যেটা পিচ বলি, রাস্তায় বিটুমিন কার্পেটিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মাঝখানে আরো উপাদানগুলোকে আমরা পাবো, যেমন 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে উপাদানটা পাবো, তার নাম হচ্ছে কেরোসিন। এই কেরোসিন কিন্তু প্রচলিত কেরোসিন বলতে আমরা যা বুঝি সেই কেরোসিন নয়। এটা জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আমরা যে হেরিকেনে কেরোসিন ব্যবহার করি, কিন্তু সেই কেরোসিন না। এই কেরোসিন জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যা আমরা পাচ্ছি থেকে ক্রুড অয়েলের আংশিক পাতন পদ্ধতিতে। ক্রুড অয়েলকে যে বিভিন্ন উপাদানে আমরা আলাদা করতেছি, তারই 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কেরোসিন পাচ্ছি, তা জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করছি। এরপরে আমরা পাবো 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিজেল পাবো। এটাও কিন্তু বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে 271 থেকে 340 ডিগ্রি এই তাপমাত্রায় যে উপাদানটা পাবো, তা হচ্ছে প্যারাফিন মোম। এই প্যারাফিন মোম টয়লেট্রিজ, ভ্যাসলিন ইত্যাদি বিভিন্ন শিল্পে ব্যবহার করা হয়। এবং আমরা সবশেষে বলেছি
যে 340 ডিগ্রি বা তারও উপরে তাপমাত্রা যে উপাদানটাকে আমরা পৃথক করি সেই উপাদানটা হচ্ছে বাংলায় আমরা বলছি পিচ, ইংরেজিতে বলা হয় বিটুমিন। রাস্তায় যে পিচ ঢালাই আমরা দেখি যে রাস্তা, সেই রাস্তা তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা কি কি শিখলাম যদি আরেকবার একটু রিভিউ করি। প্রথমে আমরা শিখেছি জীবাশ্ম জ্বালানি কি, কিভাবে তা তৈরি হয়। কি নিশ্চয়ই মনে আছে যে শত শত মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল, যার ফলে বড় বড় উদ্ভিদ, প্রাণী, এমনকি ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন এগুলো মাটির নিচে চাপা পড়ে রাসায়নিক পরিবর্তন ঘটেছে বাতাসের অনুপস্থিতিতে, এবং সেখানে তৈরি হয়েছে পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম দীর্ঘদিন থাকার পর পেট্রোলিয়ামের উপরে আবার গ্যাসের স্তর সৃষ্টি হয়েছে। আমাদের হরিপুরে, সিলেটের হরিপুরে আমরা এরকম গ্যাসের খনি পেয়েছি যার নিচে পেট্রোলিয়াম পায়। এরপরে আমরা দেখেছি যে এই পেট্রোলিয়ামের উপাদানগুলোকে আমরা পৃথক করার জন্য আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করি। আংশিক পাতন কি বলেছি, যে বিভিন্ন তরলের মিশ্রণ যাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি তাদেরকে উত্তপ্ত করে বিভিন্ন স্ফুটনাঙ্কে বিভিন্ন উপাদানগুলোকে আলাদা করা যায়। ঠিক আমরা বলেছি বাতাসকেও আমরা তরলের তাপমাত্রা কমিয়ে তরল বাতাসে রূপান্তরিত করতে পারি। সেই তরল বাতাস থেকে আবার আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে অক্সিজেনকে আলাদা করা যায়, যা মুমূর্ষু রোগীর শ্বাস প্রশ্বাসে ব্যবহার করা হয়। ঠিক পেট্রোলিয়ামকেও আমরা ক্রুড অয়েল, দ্যাট ইজ অপরিশোধিত পেট্রোলিয়ামকে আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে আমরা এইসব উপাদানগুলো পৃথক করতে পারি। তো পেট্রোলিয়াম কি যদি এমন প্রশ্ন হয়, আমরা বলবো যে এটা বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। যাই হোক, তো আজকে আমরা যা শিখলাম এগুলো থেকে একটু বাড়ির কাজ নাও। হ্যাঁ, বাড়ির কাজে তোমরা বলতে পারো, লিখতে পারো এরকম যে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়। আর অপরিশোধিত পেট্রোলিয়াম এর আংশিক পাতন পদ্ধতি প্রয়োগ করে কিভাবে বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।